আশা করি সবাই ভালো আছেন আর প্রত্যেকের ভালো থাকার যে মন্ত্র এবং ভালো থাকার যে সরঞ্জাম সেগুলো হচ্ছে মানুষের মন এবং সেই মনের জোর এবং মনের যে স্বাভাবিকতা সেটা মানুষ যদি ধরে রাখতে পারে তাহলে কিন্তু মানুষ জীবনের ক্ষেত্রে এমনি উন্নতি করতে পারে, দরকার হয় না তার অন্য কিছু। কিন্তু এই অন্য কিছুর মধ্যে যদি আরো কিছু জড়িয়ে আসে, যে সমস্ত কিছু মিলেমিশে আমি যা দেখি যা দুনিয়ায় চলছে তার সাথে কিন্তু অ্যাস্ট্রোলজির কোনো সম্পর্ক নেই, জ্যোতিষের কোনো সম্পর্ক নেই। কেননা জ্যোতিষ চলে নেচারের উপরে, নক্ষত্রের উপরে, রাশির উপরে, লগ্নের উপরে, রবি লগ্নের উপরে, প্রত্যেকটা ভাবের উপরে। সেই ভাবগুলো যদি মানুষের ক্ষেত্রে ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিক রকম ভাবে ফলপ্রসূ না হয় তখন মানুষের জীবনে উলটপালট আসে। যেমন দেখবেন যে মীন লগ্ন মীন রাশির পঞ্চম ঘর চন্দ্রের ঘর, চন্দ্র পঞ্চম ভাবের কারক না, চন্দ্র চতুর্থ ভাবের কারক। তাহলে চন্দ্রকে লগ্ন ধরে যদি চতুর্থ ঘর গোনা হয় তাহলে বুধের ঘর আসে মিথুন রাশির। এই বুধ যদি ঠিক স্বাভাবিকভাবে এবং স্বাভাবিক অন্যরকম ভালোভাবে যদি না থাকে তাহলে কিন্তু চতুর্থ ভাব যে সুখের ভাব, নিম্ন শিক্ষার ভাব, বন্ধুত্বের ভাব, মায়ের ভাব, এই ভাবগুলো কিন্তু মানুষের ক্ষেত্রে কিন্তু খুব উজ্জ্বল হয়ে আসবে না, সে আপনি যেভাবেই বিচার করুন না কেন। বিচার পদ্ধতির মধ্যে কিন্তু কিছু মিলমিশ রয়েছে যেগুলো মানুষ অনেক ক্ষেত্রে জানে না এবং অনেক ক্ষেত্রে জেনেও তার ফলপ্রসূ করে না। যখনই মানুষের জীবনের ক্ষেত্রে প্রত্যেকবার প্রত্যেক জিনিসের ক্ষেত্রে বারংবার একটা জিনিস আটকে যায় তখন মানুষ স্বাভাবিকভাবে বলে ও অষ্টম দ্বাদশ তৃতীয় ষষ্ঠ এইগুলোর জন্য তো আমার অসুবিধা হচ্ছে। কিন্তু আমি এর আগে বহুবার বলেছি এবং আবারও বলি যে প্রত্যেক ঘরেরই একটা নবম ভাব থাকে, দশম ভাব থাকে, প্রত্যেক ভাবের থেকে। সেই জায়গাটা থেকে মানুষ যখন চিহ্নিত না করতে পারে তখন জীবনের ক্ষেত্রে তার উন্নতির পরিমাণ যে কোনো ক্ষেত্রে যে কোনো রকমভাবে আটকে যায়। সেই আটকানোর মূল জিনিসগুলো মানুষের সবসময় সব দিক থেকে তার কোনো রকমভাবে ব্যাহত করে, আটকে যায় তার জীবনের যাত্রা, তার জীবনের গতি, তার জীবনের রুদ্ধতা এবং জীবনের অন্যান্য দিকগুলো। সবসময় মানুষ সেই জীবনগুলো একত্র করে একভাবে মানুষ যখন চিন্তা করে যে তার কিভাবে সে করবে এবং কোন দিকে যাবে, সেই ক্ষেত্রে মানুষ তখন দুদিক চিন্তা করতে থাকে। আর এই দুদিক চিন্তার মধ্যে মানুষের একটা দিক আছে যেটা নাকি আমরা বলি দ্বিস্বভাব রাশি। দ্বিস্বভাব রাশি তিনটে, একটা মিথুন রাশি, একটা কন্যা রাশি আর একটা মীন রাশি আর একটা ধনু রাশি। এই যে চারটে দ্বিস্বভাব রাশি, এই চারটে দ্বিস্বভাব রাশির মধ্যে বৃহস্পতির দুটো ঘর, বুধের দুটো ঘর। এই জায়গাটা কিন্তু দেখতে হয় যে বুধ বৃহস্পতি সবসময় সমসপ্তমে থাকে। আর বুধ বৃহস্পতির যোগগুলোকে মানুষ কি বলে যে জীবনের ক্ষেত্রে তার ওঠানামা বা জীবনের ক্ষেত্রে তার যে কোনো বাধা অতিক্রান্ত করতে গেলে মানুষের অনেকগুলো জিনিস করতে হয়। মীন লগ্ন মীন রাশির কথা বলছিলাম, যার নবম ঘর বৃশ্চিকের ঘর এবং বৃশ্চিকের অধিপতি মঙ্গল, দ্বিতীয় অধিপতি মঙ্গল, দ্বিতীয় মারক এবং দ্বিতীয় মারক হওয়ার কারণে, নবমপতি হওয়ার কারণে সেই মারকপতি নবমপতি যদি তৃতীয় ষষ্ঠ একাদশ বা দশম ভাবের ফল না দেখাতে পারে তাহলে সেই সব ক্ষেত্রে কিন্তু বৃশ্চিক লগ্ন মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে ভালো ফল আশা করা যাবে না। ধরে নিন মঙ্গল বসে আছে সিংহ রাশিতে, বোঝানোর স্বার্থে বুঝলাম, তাহলে লগ্ন থেকে ষষ্ঠে বসা, চন্দ্র থেকে ষষ্ঠে বসা,
চন্দ্রের ঘর থেকে দ্বিতীয় বাসা। আর চন্দ্রের ঘর থেকে কর্কট রাশি থেকে মঙ্গলের ঘর দশম ঘর, পঞ্চম ঘর। তাহলে দশম ঘর, পঞ্চম ঘর এবং লগ্ন থেকে দ্বিতীয় ঘর, নবম ঘর বসে আছে ষষ্ঠে। ষষ্ঠে যখন বসে, সিংহ রাশিতে মঙ্গল যখন বসে, তার সপ্তম দৃষ্টি, অষ্টম দৃষ্টি কুম্ভ রাশি, মীন রাশিতে পড়ে। আর চতুর্থ দৃষ্টি গিয়ে পড়বে বৃশ্চিকের ঘরে, নিজের ঘরে। মঙ্গলের তিনটে দৃষ্টি। এই জায়গা থেকে মঙ্গলের যে বহিঃপ্রকাশ, যে উত্তম, যে কর্মপ্রবণতা, সেই সব ক্ষেত্রে মঙ্গলের সিংহ রাশিতে তিনটে নক্ষত্র আছে, 10, 11, 12। একটা কেতুর নক্ষত্র, একটা শুক্রের নক্ষত্র, একটা রবির নক্ষত্র। তাহলে যদি 11 নম্বর নক্ষত্রে থাকে, তাহলে লগ্ন থেকে সে হয়ে যাবে সরাসরি তৃতীয়পতি, অষ্টমপতি নক্ষত্রে মঙ্গল বসা। তুলা রাশির অধিপতি শুক্র, বৃষ রাশির অধিপতি শুক্র, তৃতীয়পতি একদম অষ্টমপতি নক্ষত্রে মঙ্গল বসা। এই তৃতীয়পতি, অষ্টমপতি যদি ভালোভাবে না থাকে আর ভালো ভাব না দেখাতে পারে, তাহলে সেই জায়গাটায় কিন্তু সেখানটা সমস্যার সমাধান হবে না। কেননা সেই শুক্রের অবস্থান চিন্তা করতে হবে। শুক্র যদি বৃহস্পতির নক্ষত্র ধরে, বা শুক্র যদি কোনো জায়গায়, দেখবেন বৃহস্পতির নক্ষত্র সবসময় দুটো ঘর নিয়ে থাকে, মিথুন কর্কট, তুলা বৃশ্চিক, কুম্ভ মীন, এই দুটো ঘর নিয়ে থাকে। সেই দুটো ঘরের মধ্যে মাধ্যমতা যখন কমে আসে, এবং যখন নাকি তার দুটো ঘরের মধ্যে নক্ষত্রের ডিগ্রিগত এবং ডিগ্রি জায়গাগুলোর ফলগুলো যখন কমে আসে, তখন মানুষের যে এই যে মাপগুলো কেন দেওয়া হয়, যে আপনার প্রত্যেকটি জীবনের হিসেবের ক্ষেত্রে একটি করে মাপ আছে। আপনি 2 কিলোমিটার যাবেন, 2 কিলোমিটার গেলে ওই স্থানে পৌঁছবেন। তাহলে সেই 2 কিলোমিটারের জায়গায় যদি 3 কিলোমিটার চলে যান, তাহলে 1 কিলোমিটার এগিয়ে গেছেন এবং 1 কিলোমিটার পিছনে ফেলে আসছেন। পিছনের নাম বক্রগতি, এগিয়ে যাওয়ার মানে অতিচার গতি। এই বক্রগতি, অতিচার গতি, যেটাকে বলে রেট্রোগ্রেড, এই রেট্রোগ্রেড গ্রহণী নানানভাবে নানান লোকে নানানভাবে বুঝিয়ে দেবে, কিন্তু আপনাকে বিড়ম্বনায় ফেলে দেবে। সেই জায়গাটা কিন্তু বুঝতে হবে যে এগিয়ে গেছে, কতটা এগিয়েছে, তার ভাবের থেকে কতটা এগিয়েছে। যে লগ্নের যে ভাব, মীন লগ্নের পঞ্চম ভাব চন্দ্রের ঘর, পঞ্চম ভাব হচ্ছে বৃহস্পতির ঘর। এবার বৃহস্পতি সেই যে জায়গায় বসে থাকবে, লগ্নাধিপতি, রাশি অধিপতি বৃহস্পতি যে জায়গায় বসে থাকবে, সেই বৃহস্পতিকে লগ্ন ধরে পঞ্চম ভাব কোথায় পড়ে দেখুন। সেই পঞ্চম ভাবের জায়গা থেকে কিভাবে বিচার করবেন সেটা দেখবেন। সেখান থেকে কিন্তু মানুষের সেই বিচার পদ্ধতি কিন্তু আস্তে আস্তে উঠে আসবে, এবং আপনি ধরবেন নেচার। যেমন নাকি আমি বলি যে ওই যে 6টা ঋতু, এই 6টা ঋতুর মধ্যে কেউ না কেউ জন্মাবে। গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল, বসন্তকাল, এই 6টা ঋতু 2 মাস করে আছে। এই 12 মাসের মধ্যে কেউ না কেউ জন্মাবে। সেই 12 মাসের নেচার, সেই জায়গাটায় রবি ধরে রাখে। রবি কিন্তু কোনো গ্রহ না, একটি নক্ষত্র, এবং সেই নক্ষত্রের মাপ কতখানি এবং রবির দীপ্তাংশ কতখানি। রবির দীপ্তাংশ 15 ডিগ্রি, 7.5 ডিগ্রি আগে থাকে, 7.5 ডিগ্রি পিছনে থাকে। মানে ওই 7.5 ডিগ্রির মধ্যে যদি কোনো গ্রহ ঢুকে যায়, তাহলে সেখান থেকে তাকে দগ্ধ বলে পরিচিত করা হয়। যে রবির তাপে সে জ্বলে গেছে, তার বহিঃপ্রকাশ কম হবে। সেই জায়গাটা কিন্তু সবসময় চন্দ্রের যেমন 12 ডিগ্রি, 6 ডিগ্রি আগে, 6 ডিগ্রি পিছনে, এইভাবে প্রত্যেকটি গ্রহের একটি মাপ আছে, যে আগে পিছনে সে কতখানি মানুষকে সুবিধা বা অসুবিধা দিতে পারে।
জ্যোতিষশাস্ত্র আঙ্কিক নিয়মে আসে এবং অঙ্কের হিসেব অনুযায়ী যদি মাপ থাকে, যেমন আপনার জীবনের মাপ তৈরি করুন যে আমি এত টাকা উপার্জন করি, এত টাকা এই খাতে খরচা করব, এত টাকা ওই খাতে খরচা করব, এই জায়গাটা এইটা ইনভেস্ট করলে এই পরের মাসে এই জায়গাটা কমে আসবে, সেইভাবে একটা হিসেব থাকে জ্যোতিষশাস্ত্রে, যার জন্য প্রত্যেক ঘরে 2.25 নক্ষত্র ফেলা থাকে এবং প্রত্যেকটি গ্রহের ক্ষেত্রে 2টো করে ঘর আছে। শুধু রবি চন্দ্রের ক্ষেত্রে 1টি করে ঘর চিহ্নিত করা আছে, আর শনির ক্ষেত্র 2টো আর রবি চন্দ্রের ক্ষেত্র 2টো পাশাপাশি রাখা আছে। এই জায়গাগুলো যখন বুঝতে মানুষের অসুবিধা হয়, তখন মানুষ অষ্টমকে ধরে বসে, তৃতীয়কে ধরে বসে এবং ষষ্ঠকে ধরে বসে। ষষ্ঠে এই গ্রহ খারাপ, লগ্নপতি ষষ্ঠে বসা, তোমাকে রোগ রিপুর মাধ্যমে বাঁচতে হবে। লগ্নপতি অষ্টমে বসা যে কোনো সময় তোমার সবচেয়ে খারাপ সময় এবং তুমি জীবনে কিছু করতে পারবে না। তারপরে আছে কতগুলো ধারাবাহিক কথা, যে কথাগুলো প্রত্যেকের মুখে শোনা যাবে কিন্তু তার বিশ্লেষণ নেই, তার কোনো যুক্তিযুক্ত নেই। কাল সর্পযোগ, 7.5, বিষ যোগ, গ্রহণ যোগ, গুরুচণ্ডাল যোগ, কেমন্দ্রম যোগ, এইগুলোর কিন্তু কোনো বিশ্লেষণ থাকে না। কারণ এই বিশ্লেষণগুলো যদি তারা করে এবং বিশ্লেষণগুলো যদি তারা ভালো করে জানতে পারে, তাহলে কিন্তু সেই বিশ্লেষণের আবার তার নিরাময় আছে। চন্দ্রের দুপাশে গ্রহ না থাকলে কেমন্দ্রম যোগ, তাই তো? চন্দ্র থেকে যদি দশমে কোনো গ্রহ থাকে, কেমন্দ্রম ভঙ্গ, সেটা বুঝাবে না, বিশ্লেষণ করবে না। এবার দশমের গ্রহের অধিপতি যদি অষ্টম ভাব, ষষ্ঠ ভাব বা তৃতীয় ভাবে বসে, তখন সেই জায়গাটায় কেমন্দ্রম যোগ দ্রুতভাবে দেখা যায় এবং তার ফল হিসেবে খারাপ ভাবে আসে। সেখানটা বোঝাতে পারবে না, কেননা একটা জিনিস বোঝাতে গেলে পড়াশোনা করতে হয়, আর প্রত্যেকটি পুঁথিগততে কিন্তু একই হিসেব লেখা আছে, একই নিয়ম লেখা আছে। ওর থেকে আপনাকে আবিষ্কার করতে হবে, নেচারগতভাবে ধরে নিতে হবে যে কুম্ভ রাশির কি নেচার, মকর রাশির কি নেচার, এবং কুম্ভ রাশিতে যে 3টে নক্ষত্র থাকে 23, 24, 25, এই 3টে নক্ষত্রের কি নেচার। মকর রাশি যে 21, 22, 23 3টে নক্ষত্র থাকে তার কি নেচার। চন্দ্রের ঘরে কর্কট রাশিতে 7, 8, 9 3টে নক্ষত্র থাকে তার কি নেচার। সিংহ রাশিতে 3টে নক্ষত্র আছে 10, 11, 12, তার কি নেচার। রবির কি নেচার, সিংহের কি নেচার, সিংহ রাশির কি নেচার, এবং সিংহ রাশির চতুর্থপতি নবমপতি মঙ্গল, সিংহ রাশির একাদশপতি দ্বিতীয়পতি বুধ, সিংহ রাশির দশমপতি তৃতীয়পতি শুক্র, সিংহ রাশির সপ্তমপতি ষষ্ঠপতি সপ্তমপতি শনি, এবং সিংহ রাশির অষ্টমপতি পঞ্চমপতি বৃহস্পতি। তাহলে এই যে পঞ্চমপতি, অষ্টমপতি, তৃতীয়পতি, দশমপতি, এই যে শুক্র বৃহস্পতি, এই যে এফেক্টগুলো, এই এফেক্টগুলো কিভাবে দিলে তার খণ্ডন থাকে এবং কিভাবে দিলে তার যোগ ভালো আসে, সেই জায়গাটা সেখান থেকে বোঝাতে হয়। এবং সেই বোঝানোটা যদি ভুল থাকে, একটা লোক বা একটা মানুষ অনেক কিছু জানার আগ্রহে আসে, অনেক কিছু বোঝার আগ্রহে আসে, অনেক কিছু নিরাময়ের আগ্রহে আসে, এবং সেই জিনিসটা যদি তার ক্ষেত্রে বারবার ঘুরে আসতে থাকে, তাহলে সেই জায়গাটায় কিন্তু সে তখন বিশ্বাস হারায়। হ্যাঁ, সময় খারাপ তো থাকি, জ্যোতিষীর সময় ভালো না হলে তার ক্লায়েন্টের সময় ভালো আসবে না, এটা কিন্তু একদম বাধা ধরা কথা। অর্থাৎ যে বিচার করছে তার যদি সময় ভালো থাকে, সময় দিনের দিন ভালো কি করে বোঝা যায়? গোচর ফলের উপর। প্রত্যেকটি গ্রহ মুভমেন্ট করছে। আমি বরাবর বলি রাহুকেতু কোনো গ্রহ নয়, রাহুকেতু একটু ছেদ বিন্দু এবং রেখাপাত। সেই কিন্তু পক্ষপাত দুষ্ট। যে গ্রহের ফেভারে থাকে, যে গ্রহের পাশে থাকে, সেই গ্রহের ফল এবং কখনো নাশ করে, কখনো ভালো করে। কখন নাশ করবে, কখন ভালো করবে, সেটা আপনাকে জানতে হবে।
বৃহস্পতি রাহু থাকা মানেই যে গুরু চণ্ডাল দোষ এবং তার ক্ষেত্রে নাশ, এই যুক্তি কোনো জ্যোতিষশাস্ত্রে যদি থাকে তাহলে জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করাই বন্ধ করা উচিত। আর শুনে শুনে গুরুমুখী বিদ্যা, এখন শুনে শুনে সবাই জ্যোতিষ হয়ে গেছে, সবাই অ্যাস্ট্রোলজার। 2 মাস 3 মাস 6 মাস বেশ ভালো চলে, তারপরে যেন কে কোথায় হারিয়ে যায়। সেই হারিয়ে যাওয়ার পদ্ধতি, সেই যে মানুষ আপনার কাছে আসে সে যেমন হারিয়ে যায়, সে তারাও হারিয়ে যায়। আপনাকে কোনো জায়গায় কোনো জিনিসের টিকে থাকতে গেলে তার ভিতরে ঢুকতে হয়। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে দ্বাদশপতি শনি এবং একাদশপতি শনি, দশমপতি বৃহস্পতি, নবমপতি মঙ্গল, অষ্টমপতি শুক্র, সপ্তমপতি বুধ, ষষ্ঠপতি রবি, পঞ্চমপতি চন্দ্র, চতুর্থপতি বুধ, তৃতীয়পতি শুক্র, দ্বিতীয়পতি মঙ্গল। এইরকম ভাবে যদি পরপর পরপর আপনার নিজের জানা থাকে যে কোন ঘরে কোন ঘরটা পড়তে পারে, কোন লগ্ন কোন রাশির কি হতে পারে, তাহলে সেইখান থেকে আপনি সবসময় জানতে পারবেন যে তার ফলটা কি আসতে পারে। কেননা যে ঘরটা আপনি পঞ্চম বলছেন চন্দ্রের ঘর, আর যে ঘরটা নবম বলছেন মঙ্গলের ঘর, বৃশ্চিক রাশি থেকে নবম ঘর তার পঞ্চম ঘরই হবে, কর্কট রাশির ঘর। বৃশ্চিক থেকে নবম ঘর তার কর্কট রাশির ঘর। তাহলে চন্দ্রের অবস্থানে ভাগ্যস্থানের একটা পরিপূরণ ঘটছে। তাহলে চতুর্থের সুখ, তাহলে চতুর্থ মিথুন রাশির নবম ঘর শনি, কুম্ভ রাশি, তাহলে সে দ্বাদশপতি। দ্বাদশপতির অবস্থান যদি ভালো হয় তাহলে সে চতুর্থের ভাগ্য ভালো থাকবে, সুখ ভালো থাকবে, নিম্ন শিক্ষা ভালো থাকবে। এবং চতুর্থ অধিপতি বুধ যদি ভালোভাবে অবস্থান করে তবেই এই কথাগুলো আসবে, সেইখানে সেই জায়গাটা থেকে সে কথাগুলো উঠবে। মানুষের জীবনের চলার ক্ষেত্রে হোঁচট খায়, বারবার হোঁচট খায়, শুধু না জানার জন্য হোঁচট খায়। আপনি অজানা জায়গায় গেলে বারবার ঠিকানা জিজ্ঞেস করেন না, এটা কোথায় হবে, এটা একটু বলতে পারবেন এই জায়গাটা কোন দিকে? কেউ আপনাকে ডিরেকশন দিল, সোজা যান, গিয়ে ডান দিকে যে রাস্তাটা পড়বে তার বাদিকের বাড়িটা। ঠিক সেই রকম লগ্ন থেকে নবম পঞ্চম, পঞ্চমের নবম, 5th হাউসের নবম কি হয়? লগ্ন, মীন লগ্ন। তাহলে সেই লগ্নাধিপতি রাশি অধিপতির যেই জায়গায় বসার কথা, সে যদি ঠিকভাবে সুস্থভাবে সুস্থ জায়গায় না বসে, সেখান থেকে সমস্যা তৈরি হয়, সেই জায়গা থেকে প্রবলেম তৈরি করে। জীবনের প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে একটা উদ্যম আছে, কি করে? যে বাল্যকাল, কৈশোর, যৌবন, পৌর, বৃদ্ধ, এই জায়গাগুলো মানুষের এক 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 করে পার করে আসতে হয়। সেই পার করার জায়গায় নিম্ন শিক্ষা, উচ্চ শিক্ষা, কর্ম, বিবাহ, সংসার লালন পালন, তারপরে বানপ্রস্থ। এই নিয়মের যদি কোনো বেনিয়ম ঘটে জীবনের চলার পথে, তার ছন্দ কেটে যাবে। ঠিক ছকেরও ঠিক একটা লগ্ন অনুযায়ী তার গ্রহগুলো যদি বেনিয়মে বসে যায় এবং দশা অনুযায়ী সেই গ্রহের চালচলন বা অবস্থান ঠিকঠাক নেই, তাহলে সেই লোকের সমস্যা আমি কেন, যদি স্বয়ং ভগবান বলে কেউ থাকে, সে আসলেও ঠিক করতে পারবে না। আর জ্যোতিষাঙ্কিক নিয়মের সাথে ঈশ্বরের কোনো সম্বন্ধ নেই, কোনো সম্পর্ক নেই। ঈশ্বর ঈশ্বরের মতো চলে, এটা এটার মতো চলে। ঠিক যেই রকম সম্পর্ক নেই পায়েস আর মাংসের মধ্যে, দুটো একসাথে মিশিয়ে খাওয়া যায় না। ডাল তরকারি খাওয়া যায় মিশিয়ে, কিন্তু ওই দুটো খাওয়া যায় না। ঈশ্বরের জায়গা আলাদা, ঈশ্বর ঈশ্বরের পথে চলে। ঈশ্বর মানুষের
প্রত্যেকটি যে আপনার হয়ে ঈশ্বরকে ডাকছে সেও তারও ঈশ্বরের উপর নির্ভরশীল। যে আপনাকে যে জিনিস ঈশ্বরের নাম করে দিচ্ছে সেই ঈশ্বরের উপরে নির্ভরশীল। তাহলে জ্যোতিষ বিচারে ধরা হয় কি? রং, কালার। প্রত্যেকটি গ্রহ সূর্য থেকে কালার, রং সংগ্রহ করেছে। সেই রঙের যদি ভাইব্রেশন যদি আপনার বিপরীতে যায় বা আপনার ঠিক দিকে না থাকে, তাহলে সেই জায়গাটায় কিন্তু অসুবিধা হয়। সেখান থেকে সমস্যা তৈরি হয়। সেই সমস্যাগুলো আপনাকে কিন্তু সমাধান করতে হয় শান্তিভাবে এবং সুন্দর সুস্থভাবে। সেখান থেকে মানুষের জীবনের ধারা, উন্নত ধারাগুলো বয়ে চলে। প্রত্যেক মানুষ চাইবে তার ভালো হয়, ভালো যেন হয় সেই জায়গাটা। সেখানে যখন মানুষ তার বারবার ঠেকে যায়, বারবার অসুবিধায় পড়ে, তখন যে কেউ যদি তাকে অষ্টম, দ্বাদশ, তৃতীয় দেখিয়ে দেয় আর ষষ্ঠ দেখিয়ে দেয়, তাহলে সেই লোকটি কি জীবনে কখনো তার ভালো? প্রত্যেকটি মানুষের সারাদিনে একটা না একটা সময় ভালো সময় আসে, একটা 24 ঘন্টার মধ্যে আসতে পারে। আর সেই আপনি আপনার জীবনে চলার পথে দেখুন, সকালবেলা মন খিচিয়ে রয়েছে, বাইরে বেরিয়েছেন, হাসছেন। কিছু সময় এমন একজনের সঙ্গে দেখা হলো, আবার একটু মন খারাপ হয়ে গেল। আবার বিকেলবেলা যখন কোনো বাড়িতে ফিরলেন, তখন আবার কোনো রকম কোনো খবর পেয়ে মন আনন্দিত হয়ে উঠল। এই যে ছন্দপতনগুলো বা আনন্দ এবং দুঃখের যে খেলা, এটা যখন 24 ঘন্টায় চলে, তাহলে একটা মানুষের যে জীবন অতিবাহিত হয় যে লং টাইম, লম্বা সময় ধরে, সেই জায়গাটায় কেন সেই ছন্দের তাকে ফিরিয়ে দেওয়া যাবে না কেন? এই জায়গাটা থেকে আসে জ্যোতিষের চিন্তাধারা। প্রত্যেক মানুষ তখন প্রত্যেক জীবনের ক্ষেত্রে চেষ্টা করে যে আমি কি করে, কেননা মানুষের ব্যয় যদি বেড়ে যায়, আয়ের মাত্রা বাড়াতে হয়। আয় আর ব্যয়ের যদি সমতা থাকে, তাহলে সে মানুষ ব্যালেন্সে চলে। আয়ের থেকে যদি ব্যয় বাড়ে, তাহলে সেই জায়গাটায় তখন সে অসুবিধায় পড়ে। যার জন্য একাদশ ঘরকে আয়ে রাখা হয়েছে, দ্বাদশ ঘরকে ব্যয়ে রাখা হয়েছে। একাদশপতি দ্বাদশপতির অবস্থানের উপর নির্ভর করে সেই লোকটার জমা সঞ্চয় কি আছে। জমা বলতে তার সবকিছু জমা, শরীরের শক্তি, যৌবন, অর্থ, জমি জমা, বাড়িঘর, গাড়ি কতটা আছে। দ্বাদশাধিপতির উপরে তার ব্যয় কতটা আছে। দুনিয়াটা সেই ডেবিট ক্রেডিটের মতো। ক্রেডিট কি হলো, ডেবিট কি গেল। 2 টাকা আসলো, 3 টাকা খরচ। ডে বাই ডে, দিনের পর দিন যদি হতে থাকে, বেসামাল হয় মানুষ। আপনি দেখবেন মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে সপ্তমপতি বুধ এবং সপ্তম ঘর থেকে বিবাহ, সপ্তমের নবম ঘর হয়ে যায় তখন গিয়ে শুক্র। শুক্র হয়ে যায়, দ্বিতীয় ঘরে শুক্র হয়ে যায়। তাহলে সেই জায়গাটায় তার যে বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির দ্বিতীয় ঘর মঙ্গল, নবম ঘর মঙ্গল। তাহলে সে যখন বিবাহ সম্বন্ধে আবদ্ধ হবে, সেই বিবাহ তার ক্ষেত্রে কতখানি আলোড়ন বা ভালো হবে বা খারাপ হবে, সেই দিকটা বিচারের কথা আসে। সেই বিচার পদ্ধতিটা তার দিকে চলে আসে। তাহলে সেই জায়গাটায় সে উপলব্ধি করতে পারবে তার ঘর অনুযায়ী, ঘর চিন্তা করে। সেইখানটায় যদি মানুষ তার দৃষ্টি যদি তার না পড়ে বা দৃষ্টিকে যদি সে এড়িয়ে যায়, তাহলে কিন্তু সেই জায়গাটা থেকে তার অসুবিধা হয়। প্রত্যেক মানুষের জীবনেরই ছন্দপতন আছে, প্রত্যেক মানুষের ক্ষেত্রে মানুষের আপস ডাউন আছে।
আবার এমন অনেক মানুষ আছে ডাউন টু আর্থ, এটাও আছে। তাহলে আমরা সেই জায়গাটায় সেখান থেকে যাব না কেন? আপনি দেখবেন যে সেই ক্ষেত্রে মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে ওই 25, 26, 27 তিনটি নক্ষত্র আছে। বৃহস্পতির তিনটি নক্ষত্রের মধ্যে একটি নক্ষত্র দেবগণ পায়, সেটি 7 নম্বর নক্ষত্র, যেটা পুনর্বসু। তাহলে বাকি দুটো নক্ষত্র 16 নম্বর আর 25 নম্বর, এই দুটো নক্ষত্রের ফারাক কি আছে? অবশ্যই ফারাক আছে। সেখান থেকেই তো বিচার আসবে। 16 নম্বরে বৃহস্পতি বসে থাকলে যে ফল দেবে, আর 7 নম্বরে বসে থাকলে বৃহস্পতি ঠিক অন্যরূপ ফল দেবে। আবার 25 নম্বরে বৃহস্পতি গেলে আবার অন্যরকম ফল দেবে। 16 নম্বরে বুধ বসলে যে ফল দেবে, আর 7 নম্বরে বৃহস্পতি বসে থাকলে যে ফল দেবে, সেই ফলের মধ্যে সেই কাটাকাটিটা বুঝতে হবে যে বিশাখা নক্ষত্রের যে বুধ বসে রয়েছে, সেই বুধ আমার মীন লগ্নের ক্ষেত্রে চতুর্থপতি, সপ্তমপতি, দুটো কেন্দ্র। সে বসে রয়েছে অষ্টম ঘরে লগ্নপতি নক্ষত্রে। কিন্তু 16 নম্বর নক্ষত্রের নেচার কি? বিশাখা, শাখা প্রশাখা, অনেকগুলো যার দিক ছড়িয়ে আছে। সেই বহু দিক, বহু যেটাকে বলা হয় বহুবিধ, সেইগুলোকে সে এক ছাতার তলে আনতে পারবে তো? সেইগুলোকে সে একভাবে নিরূপণ করতে পারবে তো? সেই জায়গাটা থেকে, সেই জায়গাটায় বুঝতে হয় সেই বুধের ঘর থেকে। বুধের 10ম ঘর আসবে, যদি তুলা রাশিতে 16 নম্বরে থাকে 10ম ঘর চন্দ্র, আর যদি 16 নম্বরে বৃশ্চিক রাশিতে থাকে 10ম ঘর আসবে তার রবি। তাহলে রবি চন্দ্রের উপরে তার বর্তাবে, সেই জায়গাটায় তার যে সে কর্মগুলো, যে 16 নম্বরের যে নেচারের যে জায়গাটা ছড়িয়ে দিয়েছে, সেই জায়গাটায় সে এক ছাতার তলে আনতে পারবে কিনা, সেখানটার থেকে তার বিচার আসবে। সেই বিচারের যদি ভুল হয়, সেই বিচারের জায়গাটা যদি সে ঠিক মতো দেখতে না পারে, তাহলে সেখানটা থেকে সে বিচার সুন্দরভাবে, নিখুঁতভাবে তুলে দিতে পারবে না। কেননা যে আসবে তারও অসুবিধা হবে, আর যে পড়বে তারও অসুবিধা হবে। মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে তার 6ষ্ঠ ঘর রবির ঘর। ষষ্ঠপতি রবির অবস্থান আর 10মপতি বৃহস্পতির অবস্থান। রবি বৃহস্পতি কোনো জায়গায় কানেকশনে আসে, বৃহস্পতি যেখানে বসে আছে, বৃহস্পতির ঘরকে লগ্ন ধরে সেখান থেকে 10ম ভাবে যদি গুনে যাওয়া যায়, সেই 10মপতি যে অধিপতি হবে, সেই অধিপতি যে ঘরে বসে আছে এবং যে নক্ষত্র ধরে বসে রয়েছে, সেই নক্ষত্রের অধিপতি যদি পাপ ঘরে না বসে, তবেই তার কর্ম সুনির্দিষ্ট করা যাবে। তবেই তার কর্ম কিন্তু সুনির্দিষ্টভাবে ভালো কর্মের ইঙ্গিত বহন করবে, আদারওয়াইজ করবে না। তাকে যদি বলে দেওয়া যায় যে ভালো আছে, তাহলে কিন্তু সেটা ভুল বলা হবে। প্রত্যেকটার মধ্যে প্রত্যেকটা যোগাযোগ আছে, আর যোগাযোগ যদি না থাকতো, তাহলে প্রত্যেক মানুষের জীবন একই রকম কাটতো, একভাবেই চলে যেত, এক চিন্তাধারায় এগোতো। বহু চিন্তা, বহু রকম কর্ম, বহু নানান ধরনের আবেগ, অনুভূতি, হিংস্রতা, এই জিনিসগুলো জন্মাতো না। তাহলে এই জিনিসগুলো জন্মানোর একটা জায়গা আছে। এই জিনিসগুলো জন্মানোর ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের যে খেলা থাকে, সেগুলোর একটাই আছে। এবার দেখা যাচ্ছে যে মীন লগ্নের মীন রাশির 8ম ঘর শুক্র, 3য় ঘর শুক্র, ধরা গেল তার শুক্রের দশা চলছে, শুক্রের দশা 20 বছর। তাহলে বলে দেবে 3য় পতি অষ্টমপতির দশা চলছে, আপনার শুক্রের দশা ভালো হবে না, আপনি এইখানে কিন্তু খারাপ হয়ে যাবে।
তাহলে সেখান থেকে যখন শুক্র চলে, তাহলে শুক্রের পরে শুক্র রবি আসে, তারপরে শুক্র চন্দ্র আসে, তারপরে শুক্র মঙ্গল আসে, তারপরে শুক্র রাহু আসে, তারপরে শুক্র বৃহস্পতি আসে, তারপরে শুক্র শনি আসে, তারপরে শুক্র বুধ আসে, তারপরে শুক্র কেতু আসে। এইভাবে পরপর করে আসতে থাকে। তাহলে সেই জায়গাটায় প্রত্যেক গ্রহের সাথে প্রত্যেকের যখন সেই শুক্রের টাচ হচ্ছে, একা অষ্টমপতি তৃতীয়পতি যদি ভালো অবস্থানে থাকে, যদি লগ্ন রাশি থেকে সে ভালো অবস্থানে থাকে, তাহলে অষ্টমপতি তৃতীয়পতির দশা বলে তাকে বিভ্রান্ত করার দরকার পড়ে না। তাকে কোন রকম বিভ্রান্তের মধ্যে কোন রকম যাওয়াই উচিত না। শুধু তার ফেভারে কোন কালার এফেক্ট দিচ্ছে সেই কালারের একটা কোনো নিরাময় করে দিলেই হয়, সেখান থেকে সেই বিচারটা আসে। তাহলে প্রত্যেক মানুষের জীবনের ক্ষেত্রে একটা জিনিস সবসময় বুঝতে হবে যে প্রত্যেক মানুষের ক্ষেত্রে তার বিচার ব্যবস্থাটা কিন্তু লুকিয়ে আছে, ওই হরোস্কোপের মধ্যেই আছে। কিন্তু সেটা খুঁজে বার করার যে হিসেব, সেই হিসেবটা জানতে হবে যে আমাকে কতটা খুঁজে বার করতে হবে, কতটা ভাবে এগোতে হবে, কিভাবে আমি তার বিচার আনবো, সেই জায়গাটা থেকে করতে হবে। প্রত্যেক মানুষ যদি এসে বলে যে না আমার অষ্টম খারাপ, মাঙ্গলিক, গুরুচণ্ডল দোষ, বিষ যোগ, কালসর্প, তারপরে অষ্টমপতির দশা চলছে, তৃতীয়পতির অষ্টমের অষ্টম, তৃতীয়ের অষ্টম যোগ থাকে, কেন শুক্র থেকে বৃষর ঘর অষ্টম, আবার বৃষ থেকে তুলার ঘর ষষ্ঠ। অতএব সেই ষষ্ঠ অষ্টমের যোগের দশা যদি চলে, তাহলে তাকে যদি সবাই নিরাশা করতে থাকে, সে স্বাভাবিকভাবে সে ভেঙে পড়বে, সেই জায়গাটা থেকে সে অসুবিধা ভোগ করবে। তাহলে প্রত্যেক মানুষের প্রত্যেকটি চলতে গেলে কি লাগে? সাহস, বিক্রমতা, উদ্যম, জাগরণ, সেই কোন মধ্যে লুকিয়ে আছে? অবশ্যই লুকিয়ে আছে শনি বৃহস্পতি মঙ্গলের মধ্যে। শনি বৃহস্পতি মঙ্গলের অবস্থান, তার নক্ষত্রগত অবস্থান এবং তার জায়গায় তার নবাংশের অবস্থান এবং তার কোন রেখানে জন্ম, এইগুলো থেকে বিচার ব্যবস্থার মধ্যে ঢুকুন। বুধবার দিন ছোট ছোট গ্রহগুলোকে ধরবেন নত করে। একটু আগেই বলেছি রাহু কেতু অবস্থান অনুযায়ী যে গ্রহের উপর পড়ে সেই গ্রহের জায়গায় রাহুর দৃষ্টি আছে, কেতুর কোনো দৃষ্টি নেই। দৃষ্টি ধরা আছে বই ধরে, বইয়ের হিসেব অনুযায়ী। সেই ঘরে যে ঘরে দৃষ্টি পড়ে সেই দৃষ্টি অধিপতি যদি ভালো অবস্থানে থাকে, সেই দৃষ্টি খণ্ডন হয়। এই জায়গাটা কিন্তু কেউ বোঝাবে না। এই জায়গাটা না বুঝিয়ে সেখান থেকে তাকে ভুল পথে চালিত করবে। তাহলে প্রত্যেকটা জিনিসের চালিকা শক্তি যে এই লগ্ন রাশিকে চালিয়ে নিয়ে যাবে, এই রবিকে চালিয়ে নিয়ে যাবে। আমরা সবসময় কি বলি? পঞ্চম নবম। যদি ভালো থাকে তো সব ভালো, সব ভালো। আপনার চোখ দুটো ভালো, কথা বলতে পারেন না, ভালো। আপনার হাসিটা সুন্দর কিন্তু আপনার গাইতে পারেন না, বা আপনি কোনো রকম ভাবে কিছু খেতে পারেন না, দাঁতগুলো খুব ব্যথা, ভালো। আপনার হাত নেই, পা আছে, ভালো। 5th হাউস 9th হাউস ভালো থাকলে ভালো হয় না। 5th and 9th হাউস আর 9th এর 5th হাউস, 8th and 9th হাউস, 6th and 9th হাউস, তৃতীয় 9th হাউস, 12th and 9th হাউস। এটা দেখবেন 12th and 9th হাউস লগ্ন রাশির 8th হাউস হয়।
তাহলে 8th হাউসের অধিপতি যদি ভালোভাবে অবস্থান করে তখনই আপনাকে সমস্যায় ফেলবে চিন্তা করার। তাহলে এখানে কি বিচারে আসবো? তাই তো। আপনার ছেলে খারাপ ফল করেছে পরীক্ষায়, ছেলের বন্ধু ভালো ফল করেছে, একই শিক্ষকের কাছে পড়ে, নেবার ক্ষমতা কতটুকু সেটা দেখতে হবে। যে আমি যে রিসিভ করব সেটা নেবার ক্ষমতা কতটা আছে, সেই জায়গা থেকে বিচার আসবে। সেটা তার লগ্নের তনুভাব, 5th হাউসের ভাব, তার 11th হাউসের ভাব, এখান থেকে আসবে। অধিপতিগুলো কিভাবে বসে আছে, কোন জায়গায় কোন যোগের সাথে রাজযোগ সৃষ্টি করেছে কিনা, সেখান থেকে আসবে। সেই জিনিসগুলো যখন খণ্ডন হতে থাকে, সেই জিনিসগুলো যখন এক একটা করে ভাঙতে থাকে বা একটা একটা করে নষ্ট হতে থাকে, তখন কিন্তু মানুষের মধ্যে মনে হয় যে আমার দিন বোধহয় শেষ। কোনো শেষ কারোর হয় না, শেষ থেকে আবার শুরু করা যায়। সেই শুরুর জায়গাগুলো যদি মানুষ বোঝে, যারা জ্যোতিষ করতে আসে তারা যদি বোঝে, তাহলে ঠিক আছে। আর যদি রোজগার করতে পথে নামে তাহলে ঠিক নেই। শাস্ত্রটাকে তো বাঁচিয়ে রাখা যায়, সুস্থভাবে, সুস্থ চিন্তা দিয়ে, সুস্থ মন দিয়ে এবং সুস্থ প্রচার করে সেটাকে বাঁচিয়ে রাখা যায়। নাই ফুলুক, হবে না, খারাপ চোখে হবে না, মুখের ওপর তো না বলা উচিত না। তার মনে জোর কিসে? সে প্রত্যেকটি মানুষ কিছু না কিছু জায়গায় দুর্বল আছে, সেই জায়গাটা ধরে তাকে সাহস যোগাও, তাহলে সে মনের দিক থেকে অনেক উৎসাহ পাবে এবং যে কাজটা সে করতে পারতো না সে কাজটা সে করে ফেলবে। বাচ্চা ভোলানোর মতো কথা। এই কটা ভাত খেতে পারবি না, দিয়েছেন তো পরিমাণে বেশি, এমনি কম খায়, যাই হোক সে খেয়ে নিল, কাজের কাজটা তো হলো। তা কিছু তার মধ্যে কিছু বুদ্ধিমত্তার যে পরিস্থিতি, সেইটাকে যদি কোনো গ্রাহককে বা কোনো ক্লায়েন্টকে যদি সেইভাবে যদি পরিচর্যা করা যায়, তাহলে কিন্তু জ্যোতিষশাস্ত্রের এফেক্টটা তো আপনি ছক পড়া মাত্র বুঝে যাবেন যে ছকে কি আছে, কতটুকু স্ট্রেংথ আছে, সেই স্ট্রেংথের মাপটাকে আরো কতটা এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই ক্ষেত্রে বোঝা যায়। সেই জায়গায় যদি মানুষ কোনো রকম ভুল করে ফেলে, সেই জায়গাটায় মানুষ যদি কোনো রকম চিন্তা করে ফেলে, তাহলে কিন্তু সেখান থেকে সে খারাপ জায়গায় যেতে থাকে। তখন কিন্তু হয় অসুবিধা। এই অসুবিধাগুলো মানুষের সম্মুখীন জায়গায় আসতে পারে না। সেই জীবনের ক্ষেত্রে প্রত্যেকটি জায়গায় মানুষকে চিন্তা করতে হবে যে আমার লগ্ন খারাপ, রাশি খারাপ, শনিচন্দ্র যোগ, কালসর্প যোগ, এই সমস্তগুলো নিয়ে আমি যদি চিন্তায় পড়ে থাকি, কাজটা কখন করব? কাজটা তো করে যাই, কাজটা আমি ঠিক করছি কিনা সেটা দেখতে হবে আগে, যে আমি কাজটা ঠিক করছি কিনা। যদি আমি ঠিক কাজ করতে থাকি এবং যদি আমি ঠিক পথে চলতে থাকি, তাহলে জয় আমার নিশ্চিত, এবং সেই জয়ের থেকে স্বাভাবিকভাবে আমার জীবনযাত্রা ফিরে আসবে। আমার যদি চাহিদা কম থাকে তাহলে অল্পতে খুশি থাকব, আর যদি চাহিদা অনেক বেশি থাকে তাহলে অনেক বেশি পেলেও আমি পারবো না। সেই বেশি চিন্তা না করে এবং বেশি উচ্ছ্বাস না দেখিয়ে শান্তভাবে থাকাই ভালো, এবং শান্তভাবে চলুন, দেখবেন ঠিক ভালো হবে। আর ভালো থাকুন, ভালো রাখুন। নমস্কার। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের